আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ইরানে মার্কিন ইসরায়েল হামলার এক সপ্তাহে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের অন্তত 245টি ফ্লাইট বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের পরপরই আকাশপথ অনিরাপদ হওয়ায় গত 28 ফেব্রুয়ারি থেকেই মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট বাতিল করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে গতকাল থেকে ওমানের মাস্কট ও সৌদি আরবের বেশ কিছু রুটে ফ্লাইট চলাচল শুরু হয়। ঢাকা থেকে দুবাই, কাতার ও কুয়েতগামী ফ্লাইট চলাচল আজও বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কিছু রুটে ফ্লাইট চলাচল শুরু হওয়ায় যাত্রী ভোগান্তি আগের থেকে কমে এসেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। যুক্ত হচ্ছে তার সাথে। মামুন, মধ্যপ্রাচ্যে ফ্লাইটের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। মিলি, আপনাকে ধন্যবাদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক সপ্তাহ ধরে অর্থাৎ 28 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ আজকে পর্যন্ত 245টি ফ্লাইট শুধু বাতিল করেছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এরই সঙ্গে চট্টগ্রাম থেকেও আরও 45টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মোট প্রায় 300-র মতো ফ্লাইট বাতিল করা হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। মধ্যপ্রাচ্যগামী যে ফ্লাইটগুলি ছিল সেগুলি বাতিল করা হয়েছে। শুধুমাত্র গতকাল থেকে সৌদি এবং ওমানের মাস্কাটে সহ সৌদির কয়েকটি রুট এবং ওমানের মাস্কাটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এছাড়া কাতার, কুয়েত, দুবাইতে এখনও পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে গত এক সপ্তাহে যে মধ্যপ্রাচ্যে যে মার্কিন ইসরায়েল যে ইরানের যে মার্কিন এবং ইসরায়েল হামলার কারণে যে সৃষ্ট অনিরাপত্তা ছিল, সেই অনিরাপত্তার কারণে কিন্তু আকাশপথে যে চলাচল বন্ধ ছিল, বন্ধ হওয়ার কারণে গত এক সপ্তাহ ধরেই কিন্তু একটি অচল অবস্থা ছিল। সেই অচল অবস্থা কিন্তু বলা চলে আজকে কিছুটা কেটে উঠছে। এবং এরই মধ্যে গতকাল ইউএস বাংলা এয়ারলাইন্স দুবাই থেকে 27 জন বিমান বাংলাদেশের ক্রুজার আটকে ছিলেন গত 5 দিন, তাদেরকেও নিয়ে আসা হয়েছে। এবং দুবাইয়ের বিভিন্ন জায়গাতে যেসব এলাকাতে হামলা হচ্ছিল সেসব এলাকা থেকে প্রায় 245 জন যাত্রী ঢাকায় নিয়ে আসা হয়েছে। এবং 2টি বিশেষ ফ্লাইটে মোট 300-র অধিক বাংলাদেশিকে যারা আটকে ছিলেন দুবাইতে, তাদেরকেও 2টি বিশেষ ফ্লাইটে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকায় নিয়ে এসেছে। এবং একই সাথে বিমান বাংলাদেশের 27 জন ফ্লাইট ক্রু যারা আটকে ছিলেন গত 5 দিন ধরে, তাদেরকে কিন্তু ঢাকাতে নিয়ে আসা হয়েছে। এবং একই সাথে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে ওমানের মাস্কাট এবং সৌদির জেদ্দা, দাম্মাম সহ বেশ কিছু রুটে ফ্লাইট চলাচলের মধ্য দিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো। শুধুমাত্র দুবাই এবং কাতার, কুয়েত ফ্লাইটগুলো এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। এ ছিল আমার কাছ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবশেষ খবর। জানছিলাম মধ্যপ্রাচ্যে ফ্লাইটের খবর। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে তেলের দাম বাড়ার গুজবে রাজধানীর জ্বালানি পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। সংকট নিরসনে সরকারি নির্দেশনায় রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে তেল। তবে কোন কোন পাম্পে ট্যাঙ্ক ভর্তি করে তেল নিতে পারছে গ্রাহকরা। কিছু পাম্পে বন্ধ রয়েছে বিক্রি। কোনো পাম্পের দীর্ঘ সারি কয়েক কিলোমিটার রাস্তা ছাড়িয়ে গেছে। কেউ অভিযোগ করছেন অনেকেই বাড়তি তেল নিয়ে মজুত করছে, যার ফলে সংকট তৈরি হচ্ছে। এদিকে তেল দেয়া নিয়ে কোনো পাম্পে অনিয়ম ও বিশৃঙ্খলা দেখা গেছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছে পাম্প কর্তৃপক্ষ। ঢাকার বাইরেও ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে অস্বাভাবিক ভিড়। কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে, আবার কোথাও মজুত শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখার ঘটনাও ঘটছে। এই বিষয়ে জানতে যাচ্ছি আগারগাঁওয়ে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আবির, ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন তারা? এখনো ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভিড় সেই সকাল একদম ভোর থেকেই ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভিড় রয়েছে, কিন্তু সেই চাপ কিন্তু সামাল দিচ্ছেন এখানে পাম্প কর্তৃপক্ষরা। এবং রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ঘুরে যেটি দেখেছি যে প্রায় কিছু কিছু স্টেশনে প্রায় 2 থেকে 3 কিলোমিটার
রাস্তা অতিবাহিত হয়ে গেছে, সেই সারি, লম্বা সারি। এবং আমার পিছনে দেখা যাচ্ছে যে আমি এখন যেখানে রয়েছে এই মুহূর্তে, এখানে কিন্তু কিছুটা চাপ কম রয়েছে। এখানে যারা রয়েছেন তারা খুব দ্রুতই এখান থেকে তেল দিয়েছেন। তবে সরকারের যে নীতিমালা অনুযায়ী রেশনিং পদ্ধতিতে সেই অনুযায়ী দেওয়া হচ্ছে, সে তাতে কেউ কেউ অভিযোগ করছেন যে তাতে কারো কারো ক্ষতি হচ্ছে, অর্থাৎ সেটির কারণবশত তারা এমনটি বলছেন যে কারো কারো বাইকে আসলে তেলে কম যায়, অর্থাৎ 1 লিটারে কারো কারো বাইকে হয়তো 60 কিলোমিটার, বা কারো কারো বাইকে 50 বা 40 যায়, আবার কারো কারো বাইকে 25ও যায়। সেক্ষেত্রে এই 2 লিটার যে তেল প্রতিদিন সেটি কিন্তু যথেষ্ট নয়। এবং পাশাপাশি যারা পাঠাও রাইডার রয়েছেন তারা সবথেকে বড় সংকটে পড়েছেন, এমনটি তারা বলছেন। এবং এদিকে বেশ কয়েকটি তেলের পাম্প বন্ধ রয়েছে, অর্থাৎ সেখানে তেল শেষ হয়ে গেছে। এবং কোনো কোনো পাম্পে বলছে যে তাদের যথেষ্ট পরিমাণে তেল আছে এবং সারাদিন দিলেও সেটি ফুরাবে না। এর পাশাপাশি এমনটি শুনেছি যে 2019 সালের পর আর কোনো তেলের পাম্প স্থাপন করতে দেয়া হয়নি, যার কারণে কিন্তু একটি সংকট রয়ে গেছে। এমনটি কোনো কোনো জায়গায় বা কর্তৃপক্ষ এমনটি বলছিলেন যে 2019 সালের যে নীতিমালা, নতুন যে নীতিমালা তৈরি হয়েছে সেই অনুযায়ী যদি বাড়তি কোনো তেলের পাম্প স্থাপন করা যেত তাহলে আসলে এই সংকটটা এখন হতো না। এখন পর্যন্ত তেলের পাম্পের কর্তৃপক্ষ যেটি বলছেন যে যথেষ্ট তেল মজুদ রয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তেলের দাম কিন্তু এখন পর্যন্ত বাড়েনি বা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই এখন পর্যন্ত, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই ছিল সর্বশেষ সেখান থেকে। দর্শক, এখন যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, ফিলিং স্টেশনের তেল সরবরাহের কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ মিলি, যেটা সারা দেশে প্রায় অভিন্ন অবস্থা, যে আপনি লক্ষ্য করে থাকবেন আমার পেছনে যে পেট্রোল পাম্পে দীর্ঘ সারি। আমি পেট্রোল পাম্পের এরিয়ার মধ্যেই দাঁড়িয়েছি। বাইরে যদি যাই সেখানে সড়কের এক পাশে মানে অনেক দূর করে লম্বা করে দাঁড়িয়ে আছে জ্বালানি তেলের জন্য। এবং এখানে মোটর বাইক, ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহন প্রায় সবাই চাচ্ছে যে তাদের পরিপূর্ণভাবে তারা ট্যাঙ্ক ভর্তি করে তারা জ্বালানি নিতে। কিন্তু এই সংকটটা এইভাবে হওয়ার কথা নয়। এটি হচ্ছে যে আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলে যে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে মজুদ খুব বেশি নেই, বা 14 দিন 20 দিন এরকম বিভিন্ন তথ্য পেয়ে আমাদের মধ্যে একটা যে একটা সময়ে তেল সব ক্রাইসিস হয়ে যায় কিনা, এই জন্য আমরা যদ্দূর পারি সেটা নিয়ে রাখার জন্য চেষ্টা করতেছি। একটা সুখবর আছে, সেটি হচ্ছে যে আপনি জানেন যে জ্বালানি তেল যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয় সেগুলো চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আসে। এবং এখানে 3টি কোম্পানি, পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টি কোম্পানির মাধ্যমে এগুলো সারা দেশে এগুলো সরবরাহ করা হয়ে থাকে। তো আজকে যেটা আমি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বললেন যে তীব্র সংকটের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, বরং আগামী 9 তারিখ এবং 10 তারিখ, এই মাসেরই চলতি মাসের 9 এবং 10 তারিখ আরও 2টি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। এবং সংকটের কোনো সংখ্যা তিনি দেখছেন না, বরং সবাই যদি একযোগে তেল নিয়ে রাখতে চায় সেই ক্ষেত্রে পাম্পের উপর একটু চাপ পড়ে। এই জিনিসটি সবাইকে সাধারণকে বুঝতে হবে বলে ওনারা জানিয়েছেন। মিলি। দর্শক, জানছিলাম জ্বালানি তেলের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্য এবং প্রথমবারের মতো দায়িত্ব নেওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আজ শেষ দিন চলছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের কর্মশালার প্রথম দিনে সকালের পর্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা, বিকেলের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। আজ সকালের পর্বে ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগ এবং বিকেলের পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের সংসদ সদস্যরা অংশ নেবেন। কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সরকারি মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত আছেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে বিসিএল অল স্টার্স দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 2টা 15 মিনিটে।
পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকলেও এই ম্যাচে বিসিএল অলস্টার্স দলের হয়ে খেলবেন সৌম্য সরকার ও মাহিরুল ইসলাম অঙ্কন। এই ম্যাচে এই দলকে নেতৃত্ব দিবেন আকবর আলী। সৌম্য সরকারের সঙ্গে ওপেন করবেন নাইম শেখ। এছাড়া স্কোয়াডে আছেন পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, নাইম শেখ, নাইম হাসান, খালেদ আহমেদ, মোসাদ্দেক সৈকত ও জিসান আলমরাও আছেন এই স্কোয়াডে। এই ম্যাচ শেষে জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুতিতে নামবেন পাকিস্তান সিরিজের জন্য। সবকিছু ঠিক থাকলে 9 মার্চ ঢাকায় আসবে পাকিস্তান। আর 11 মার্চ হোম অফ ক্রিকেটে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের বাকি 2 ম্যাচ হবে 13 এবং 15 মার্চ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।